আসসালামু আলাইকুম। ভারত এতটা চিন্তিত, উদ্বিগ্ন এবং এতটা ভীতু সন্ত্রস্ততার ভিতরে আছে বা বিচলিত হয়ে পড়েছে যে খোদ আমেরিকার শক্তিশালী নেতা ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী পরামর্শদাতা, পররাষ্ট্র বিষয়ক এবং প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী এবং আমেরিকার মূল কেন্দ্রের চরিত্রই একজন মার্ক রুবিওকে একেবারে সরাসরি দিল্লিতে ডেকে এনে বসিয়ে আলাদা আলাদাভাবে অজিত দোভাল, জয়শঙ্কর, খোদ প্রধানমন্ত্রী নিজে তাদের উদ্বেগের কথা শুধু জানিয়েছে তাই নাই, সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করেছে, নালিশ জানিয়েছে এবং অত্যন্ত কঠিনভাবে খুব চাপের মাধ্যমে শর্ত আরোপ করে দিয়ে তারা তাদের উদ্বেগকে নালিশের পর্যায়ে গিয়ে আমেরিকাকে অবগতি করেছে। খোদ দিল্লিতে ডেকেই এনে কি বলেছে, বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশ কেন পাকিস্তানের সাথে প্রতিরক্ষা বিষয়ক চুক্তি করছে, পাকিস্তানের বৈমানিক যুদ্ধ বিমান বাংলাদেশে অবস্থান করছে, আনছে বা পররাষ্ট্র প্রতিরক্ষা বিষয়ে পাকিস্তানের সাথে কেন তারা চুক্তি করছে। অন্যদিকে চীনের সাথে তাদের বাংলাদেশের এত দহরম মহরম কেন, এই দহরম মহরমকে পাকিস্তান এবং চীনের সাথে এই ধরনের প্রতিরক্ষামূলক এবং সমরাষ্ট্রমূলক চিন্তা চেতনা বা চুক্তি বা নিবিড় সম্পর্ককে ভারত এতটাই উদ্বিগ্নের সাথে প্রকাশ করেছে যে তারা নিজেদেরকে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছে এবং তারা তাদের স্বার্থ বিরোধী, বাংলাদেশের সাথে তাদের যে স্বার্থ, সেই স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের সাথে পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ককে তুলনা করছে এবং তারা দুইটি চূড়ান্ত সিদ্ধান্ত আমেরিকাকে জানিয়ে দিয়েছে মার্ক রুবিওর মাধ্যমে যে এক, শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসিত করতে হবে, প্রত্যাবর্তন করে, তাও কি রাজনৈতিক নেতা হিসাবে প্রত্যাবর্তন করে ইমিডিয়েট নির্বাচন দিয়ে আওয়ামী লীগের পার্টিসিপেট অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন দিয়ে সেই নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে, না হলে বর্তমান সরকারকে আমেরিকা, জাতিসংঘ বা বহির্বিশ্ব যেন কোনোভাবেই এই সরকারকে স্বীকৃতি না দেয়। 2 নম্বর বলছে, যদি শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার সুযোগ না দেওয়া হয়, রাজনীতিতে অংশগ্রহণমূলক নির্বাচন গ্রহণ না করা হয় খুব ইমিডিয়েটলি, তাহলে তারা তাদের স্বার্থ রক্ষার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। আক্রমণ করতে হলে সেটাই করবে, অবরোধ করতে হলে সেটাই করবে, বর্ডার দিয়ে চারিপাশ বাংলাদেশকে যা করার তাদের বর্ডার ফোর্স দিয়ে হোক, কেন্দ্রীয় ফোর্স দিয়ে হোক, অর্থনৈতিকভাবে অবরোধ সৃষ্টি করে হোক, রাজনৈতিকভাবে দক্ষিণ এশিয়ায় সংকুচিত করে আনা, যে কোনোভাবেই হোক না কেন, তারা সেই ধরনের যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে এবং সেটা চূড়ান্ত করতে, শুধু সিদ্ধান্ত না, একবার বাস্তবায়ন করতে তারা এক বিন্দুও দ্বিধাবোধ করবে না। এখন আমেরিকা কি বলে গেছে, ভারতকে কি বলে আশ্বাস দিয়ে গেছে, সেটা এখনো জানানো হয়নি বা জানা যায়নি, কিন্তু ভারত যে আমেরিকাকে এই ধরনের একটি চাপ প্রয়োগ করছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে, এটা এখন মানে প্রকাশ হয়ে গেছে। তারা নিজেরাই তাদের গদি মিডিয়া বলেন, তাদের কূটনৈতিক পাড়া যে মুভমেন্টগুলো হচ্ছে যে কোনোভাবেই হোক, সেটা তারা
বাংলাদেশকে জানিয়ে দিয়েছে তাদের উদ্বিগ্নের কথা। এখন কি বলে মার্ক রোমিওর কাছে কি বলে গেছে, মার্ক রোমিও কি বলল, মার্ক রোমিও কিন্তু আবার সেটা বাংলাদেশকে চিঠি দিয়ে, মার্ক রুবিও কিন্তু বাংলাদেশকে কোনো চিঠির মাধ্যমে হোক বা কোনো মিটিংয়ের মাধ্যমে হোক বা রাষ্ট্রদূতকে তলব করে হোক কোনোভাবে কোনো কিছুই জানায়নি। এর সত্যতা বা এর পিছনের রাজনীতিটা কি বলে তারা এই ধরনের হুমকি দিচ্ছে আরও কিছুদিন পরে জানা যাবে। কিন্তু আমরা এইখানে রেখে এখন বাংলাদেশের দিকে আসি। আপনার কি মনে হয় বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় আছে? বাংলাদেশে কোনো রাজনৈতিক পলিটিক্যালি যারা সরাসরি ইলেকশনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে মনে হয়? আমার তো মনে হয় ভিন্নটা। আমার তো মনে হয় একেবারেই যে কোনো সময়ের অন্তর্বর্তীকালীন একটি সরকার ক্ষমতায় আছে। শুধু ব্যতিক্রম হচ্ছে ইউনূস সরকারের সময়টা নিয়ে, কারণ এর পূর্বে যতগুলো অন্তর্বর্তীকালীন সরকার এসে গেছে, নির্বাচন দিয়ে গেছে, তাদের সময়ে কোনো আন্দোলন, কোনো মিছিল মিটিং, কোনো বিপ্লব বা সেই সব তত্ত্বাবধায়ক সরকারের প্রধানদের বাসভবন ঘেরাও করতে হয়নি, দাবি দাওয়া নিয়েও রাজপথে আসেনি। কিন্তু ইউনূসের বেলায় ব্যতিক্রম, প্রায় 1100-র অধিক মিছিল, দাবি দাওয়া নিয়ে সংগ্রাম, বারবার কিছু হলেই যমুনার দিকে ধাওয়া, এই শাহবাগা চেরাগ বাতি মোমবাতি জ্বালিয়ে আন্দোলন, এই শিক্ষকদের আত্মহতি দেওয়া, এই পে স্কেল নিয়ে, গ্রেডিং নিয়ে কত ধরনের যে আন্দোলন ছিল বাংলাদেশে, এই সময়টা তো সংগঠিত হয়েছে। এই এক ঐতিহাসিক মুহূর্তেই 18 মাস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মনে হয় আন্দোলনমুখী এই সময়টাই অতিক্রান্ত হয়েছে। কিন্তু সেই ইউনূস সরকারের সময় সাথে বর্তমান সময়ের পার্থক্যটা কি? বর্তমান সময়ের পার্থক্যটা শুধু এটুকুই, সেই ধরনের দাবি দাওয়া নিয়ে কোনো মানুষ আর রাজপথে ধাওয়া করছে না, আসছে না, পুলিশকে বিব্রত করছে না, আইন শৃঙ্খলা বাহিনীকে কটাক্ষ করছে, এখনও করছে। সম্প্রতি সলিমপুরের যে ঘটনা হয়ে গেল, যৌথ বাহিনীর ক্যাম্পে যে আক্রমণটা হয়ে গেল, সেখানে সেটা ভালো মতোই তারা তাদের অবস্থানকে জানান দিয়ে সক্ষম হয়েছে। এটা একটা দিক আছে। তবে মানুষের যে আন্দোলন, বিশেষ করে গ্রেড নিয়ে, বেতন স্কেল নিয়ে, পদ পদবি নিয়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলো ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে, যে কোনো কারণে যে কোনো একটা ইস্যু হলেই যে আন্দোলনগুলো হতো, সেইটা আর হচ্ছে না। এই জায়গাটা নিশ্চিত করাইলো কোন তাবিজ দিয়ে বর্তমান সরকার? পে স্কেল দেওয়ার জন্য বড় ধরনের একটি অর্থ বরাদ্দ ছিল এবং সেটা গচ্ছিত ছিল। সেই অর্থটা নেই, ভাঙানো হয়ে গেছে, সেটি খুচরো পয়সায় রূপান্তরিত হয়ে ভাঙানো হয়ে গেছে। সেই আন্দোলনটি স্তীমিত করার জন্য যে তাবিজটি সম্ভবত ব্যবহার করা হয়েছে, সেই গচ্ছিত অর্থ যে কোনো প্রকল্প, খাল কাটা প্রকল্প বা বিভিন্ন ধরনের ছোট ছোট প্রকল্পের মাধ্যমে যারাই আন্দোলনমুখী ক্ষুধার্ত ছিল, সিংহের ন্যায় ক্ষুধার্ত ব্যাঘ্রের ন্যায় কথায় কথায় আন্দোলনে যাচ্ছিল, তাদের সামনে কিছু পাতা ধরিয়ে দেওয়া হয়েছে যে আপাতত তোমরা এ নিয়েই ঘরে ফিরে যাও, শান্তিতে থাকো। যেহেতু আমরা তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছি, আমাদেরকে একটু প্রস্তুত করতে বা চারিদিক গুছিয়ে নিতে সময় দাও। পার্থক্যটা সেইটাই যে সেখানে তখন মিছিল আন্দোলন হচ্ছিল, এখন মিছিল আন্দোলন হচ্ছে না। জনগণ একবার অসহায় অবস্থায়, নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে আছে। চাঁদাবাজি চলছে নীরবে, সাংগঠনিক কাজকর্ম যেগুলো দলীয়ভাবে করে যাচ্ছে সমন্বিতভাবেই, অর্থাৎ বিএনপি যে বড় ধরনের কোনো মিছিল মিটিংয়ে ঝাঁপিয়ে পড়বে সেই জায়গাটা রাখছে না। বিএনপির বড় একটি অংশকে তারা নিজেদের করে নিয়েছে, সরকারি দলের এমনভাবে নিজেদের মতো করে নিয়ে এসেছে, যারা মিছিল মিটিংয়ে নেতৃত্ব করতো তাদের বাসায় উপঢৌকন পাঠানো হচ্ছে, তাদের জন্য গিফট পাঠানো হচ্ছে, অনেককেই গোপনে
জামিন দেওয়া হচ্ছে, দেখলাম ঘুরে বেড়াচ্ছে সেই প্রসিদ্ধ স্বৈরাশাসকের সবচেয়ে শক্তিশালী তুখোর নেতাগুলা। আজকে ঈদুল আজহার দিন নামাজ পড়লাম, ঈদের মাঠে দেখলাম যারা রামদা হাতে নিয়ে ঘুরে বেড়াইতো, যারা বিএনপির নাম শুনলে সেখানেই তার জীবন্ত কবর দেওয়ার জন্য ধেয়ে আসতো, তারা এখন এমনভাবে বিএনপির নেতাদের পাশে বসেই নামাজ পড়ছেন। নামাজ শেষে তাদের মোলাকাত করতে দেখলাম, কোলাকুলি করতে দেখলাম, এবং শুনলাম যে ভবিষ্যতে যে নির্বাচনগুলো হবে বা বিএনপির আরও যখন বড় যদি কোনো কমিটি হয়, সংগঠন হয়, তাদের ভিতরে তাদেরকে সসম্মানে প্রত্যাবর্তনের বড় সুযোগ করে দেবেন। এবং ঈদ উপঠৌকন বড় বড় নেতারা 10টা-12টা করে গরু জব করছে শুনলাম, সেসব মাংস তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে, বিএনপির বাড়িতে না, আমলীগের সেই সব তুখোর নেতাদের বাড়িতে সম্মান জানানোর জন্য, সম্মানিত করবার জন্য, যে আপনারা আমলীগের লোক ছিলেন, এখন আমাদের লোক, আপনারা এখন আমাদের সাথে থাকুন, আমাদের সাথে রাজনীতি করুন, এই নেন গোশ রান্না করেন খান। তো এই যে নির্বাচিত সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমিকা সমন্বয়টা, এই জায়গাটা, এই যে সরকারের অভ্যন্তরীণ দুর্বলতা, একটি রাজনৈতিক, হ্যাঁ যারা বলতে পারে এটি একটি রাজনৈতিক কৌশল, আমলীগকে নিশ্চুপ রাখা, নীরবে রাখা, অথবা অন্য কোনো সমষ্টিগত গোষ্ঠীকে নীরব রাখা, আন্দোলনমুখী থেকে বিরত রাখার এই যে একটি কৌশল, এটা রাজনৈতিকভাবে আমরা বিবেচনা করেই এই কৌশল অবলম্বন করেছি। কিন্তু বড় ধরনের যে জায়গাগুলো পড়ে আছে, এনসিপি বলেন, শিবির বলেন, জামাত বলেন, যে যেখানে বলেন, জামাত আপাতত ধৈর্যের সহকারে পর্যবেক্ষণ করছেন এবং তারা কিছুটা সন্তুষ্ট বোধ করছেন যে অন্তত পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি বড় ধরনের সমঝোতা চুক্তির অগ্রগামী বা অগ্র পথে তারা এগোচ্ছে। এ নিয়ে হয়তো তারা মানসিকভাবে কিছুটা স্বস্তির ভিতর আছে, কিন্তু বাংলাদেশের মানুষকে উজ্জীবিত রাখার জন্য কোনো রাজনৈতিক সংগঠনই কোনো পদক্ষেপ নিচ্ছে না। ভারত সরাসরি মার্ক রুবিওকে যেটা জানিয়েছে, শর্ত দেওয়ার আগেই, যে বাংলাদেশে আবার সাম্প্রদায়িক শক্তি উজ্জীবিত হচ্ছে, সংগঠিত হচ্ছে, এবং তারা তাদের কার্যক্রম এমনভাবে গুছিয়ে নিচ্ছে যে তার 7 সিস্টার শঙ্কিত এবং তার বর্ডার এলাকা দিয়ে বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশে বড় ধরনের জঙ্গি সংগঠনের মজুদ বাড়ছে, সংখ্যা বাড়ছে, এবং তাদের শক্তির ইন্ধন যোগাচ্ছে বর্তমান সরকার বা তারেক রহমান নিজেই। এখন কথা হলো দুটি সমন্বয় করে মার্ক রুবিওকে কি বলেছে, মার্ক রুবিও আমেরিকায় গিয়ে তার গভর্নমেন্টের সাথে কথা বলে বাংলাদেশকে কোন ধরনের সিগন্যাল দেয়, কোন ধরনের কি পরিস্থিতির জন্য পদক্ষেপ নেয়, সেটা জানা যাবে। বাংলাদেশ কি আবার আন্দোলনমুখী হয়ে উঠবে বিএনপিকে হটাও বলে, এবং সেই হটানোর পরে শেখ হাসিনাকে এমনভাবে দেশে প্রত্যাবর্ষণ করা হবে যেন সে রাজনীতির মহানায়িকা হিসাবে, হিরোইন হিসাবে এয়ারপোর্টে নামবেন এবং 1000 কোটি মানুষ তাকে সম্বর্ধনা জানাবে রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক নেতা হিসাবে। আদতেও কি সেটা সম্ভব? এই জায়গাটাতে বাংলাদেশকে চরমভাবে একটি খেলা খেলে দিতে হবে। সেই খেলাটি হলো, সরকার যদি কোনো ধরনের ভীত সন্ত্রাসের ভিতরেও থাকে, অন্তত মুসলমানদের জন্য, মুসলমানদের সার্বিক উন্নতি, রক্ষণাবেক্ষণ, তাদের নিরাপত্তা, তাদের ধর্মের নিরাপত্তা, ব্যক্তি মালিকের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, সমস্ত দিক খেয়াল রেখেই সরকারকে অবশ্যই বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে এত শক্তিশালী হতে হবে যেন ওই ভারত নামের যে আগ্রাসন, যে হায়নার থাবা, তার থেকে বাংলাদেশের ভূমিকে রক্ষা করতে পারে। এই জায়গায় যদি বাংলাদেশের ভূমিকা বিন্দু মাত্র দুর্বল হয়, যে কোনো মুহূর্তে ভারত আগ্রাসী চরম রূপ ধারণ করতে পারে নির্দ্বিধায়, নিঃসংকোচে। বাংলাদেশের মানুষকে একটি কথা মাথায় রাখতে হবে, আমলীগ কখনো মুসলমানদেরকে, ইসলামকে, কোরআনকে সমীহ করে না, সম্মান করে না, এবং তার
নিরাপত্তা রক্ষার্থে বিন্দু মাত্র বিচলিত নয় এবং তার পক্ষে বিন্দু মাত্র কাজ করবে না। আমলিগ গোষ্ঠীটি, এই শব্দটি ভারতের এবং ভারতের পুরা একটি বি টিম। এর থেকে বাংলাদেশের প্রতিটা নাগরিককে অত্যন্ত সতর্কতার সাথে নিজেদের শক্তিতে এতটা বলীয়ান হইতে হবে যে ভারতের সাথে যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। তবে ভারত যুদ্ধে অগ্রসর হবে না, কারণ ভারত যুদ্ধে অগ্রসর না হওয়ার পিছনে অনেক কারণ। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন, আফগানিস্তান সরাসরি চীনের সাথে তাদের সড়ক যোগাযোগ স্থাপন করেছেন এবং তারা সড়ক পথে এতটা শক্তিশালী হয়ে উঠেছে যে যে কোনো মুহূর্তে চীন আফগানিস্তান হয়ে ভারতের জম্মু কাশ্মীর এলাকা দিয়ে পুরা আক্রমণের ক্ষেত্র তৈরি করে নেবে। এদিক তো নাগাদ আছেই। পাকিস্তান সেভেন সিস্টারের উপর আক্রমণ করে বসবে সহসাই, নির্দ্বিধায়, নির্বিঘ্নে। ভারতটা শক্তিশালী রাষ্ট্র, পারমাণবিক অস্ত্রের শক্তিশালী রাষ্ট্র। এটা যদি মনে করে ভারত পারমাণবিক অস্ত্রের শক্তিশালী মুসলমান রাষ্ট্র আছে, এবং এই যুদ্ধে যদি ভারত যুদ্ধ করতে এগিয়ে আসে, ভারত ভাঙার চূড়ান্ত রূপ যদি আমেরিকা উস্কানি দেয় ভারতকে যুদ্ধে লিপ্ত হতে, বাংলাদেশের উপর আক্রমণ করতে, তাহলে মনে রাখতে হবে ভারত ভাঙার চূড়ান্ত একটি সিদ্ধান্ত আমেরিকা গ্রহণ করে ফেলেছে। কারণ যুদ্ধ বাধার সাথে সাথে ভারতেই যে বিস্ফোরণ সংগঠিত হবে, ভারত নিজেকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবে এবং সেভেন সিস্টার যার যার মতো করে স্বাধীনতা ঘোষণা করবে। এবং সেই স্বাধীনতা ঘোষণার পিছনে আমেরিকা এমন নিখুঁতভাবে খেলে যাবে, ভারত শুধু ওই ধুতির কাঁচা টানতে থাকবে, আর করার কিচ্ছু নেই। মনে করবে কাঁচা ঝাল, গুঁড়ামরিচ আছে না, গুঁড়ামরিচ তাদের পাছায় কেউ যেন ঘষে দিয়েছে, ঠিক সেই অপেক্ষার থাকবে। যদি ভারত রাজনীতি বোঝে, যুদ্ধের জন্য বিন্দুমাত্র অগ্রসর হবে না। আর যদি না বুঝে আক্রমণ করেই বসে, ভারতের এই দক্ষিণ এশিয়ার মানচিত্র নূতন রূপে আবির্ভূত হবে 2-1 বছরের ভিতরেই। এই জন্যই বলছি, ভারত যাই করুক শুধুমাত্র ভয়ের ভিতরে সন্ত্রস্ত করে রাখবার জন্য তারা তাদের গদি মিডিয়া দিয়ে এমনভাবে ফলাও করে প্রচার করছে শেখ হাসিনার আসার ব্যাপারে, এবং মার্ক রুবিওর তাদের দেশে আশাকে কেন্দ্র করে তারা নিজেরাই তাদের ঢোল ঢাক পিটাচ্ছে। অতএব বাংলাদেশ সরকারকে সমুচিত জবাব দেওয়ার জন্য সমন্বিত শক্তির প্রতি সম্মান প্রদর্শন করবেন, এবং বাংলাদেশে যে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে, সেই সরকারকে নিজস্ব ব্যক্তিত্ব, সম্মানবোধ, স্বাধীনতা এবং উদীয়মান, প্রভাবিত, আন্তর্জাতিক মহলে স্বীকৃত শক্তিশালী একটি মানসিক শক্তিসম্পন্ন নেতৃত্বে দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আন্তর্জাতিকভাবে জানান দিতে হবে। যার জন্য কয়েকটি পদক্ষেপ: আন্তর্জাতিক আদালতের বিচারকে ত্বরান্বিত করতে হবে, জুলাই আগস্টের আন্দোলনের বিচার কার্যকে দ্রুত এবং সম্মুখে রাখতে হবে। ছোটোখাটো যে কোনো ধরনের ভারত বিরোধী আন্দোলন হোক বা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যারাই আন্দোলনে লিপ্ত হোক না কেন, সেখানে সরকারের মদত দিয়ে সেটাকে আরও বড় করে রাজপথে দাঁড় করিয়ে রাখতে হবে মানুষকে। তা না হলে আন্তর্জাতিকভাবে, এবং ভারত যদি বোঝে একটি দুর্বল সরকার ক্ষমতায় আছে, আমাদের বিরুদ্ধে ভারত সর্বদাই এমন নিখুঁত ষড়যন্ত্রে লিপ্ত থাকবে যে তারা বাংলাদেশকে গ্রাস করবে এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে তারা তাদের চিন্তাভাবনা, তাদের রাজনৈতিক দর্শনকে বাংলাদেশকে পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত করতে, পুনর্স্থাপিত করতে চায়। তার থেকে বের হওয়ার পথ খুঁজে সরকার সক্রিয়ভাবে নিজের পায়ে দাঁড়াবে, নিজের আত্মসম্মানকে, মাথাকে উঁচু করে আন্তর্জাতিক মহলে তার বিচক্ষণতার পরিচয় দিবে। আশা করি ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।